প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, প্রতিদিন যেমনটি বলে থাকি যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই সমস্ত বিষয়ের গভীরে গিয়ে তার সংকটটা বোঝার চেষ্টা করি, কখনো কখনো সমাধানের পথও খুঁজি। আপনারা জানেন যে গত ৪৮ ঘন্টা আগে একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ রাজনীতির মাঠ আবার সরগরম হয়ে উঠেছে। সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে দেশের বিশিষ্ট ৪২ জন নাগরিক রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন। তারা অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা রকম অসদাচরণ ও অনিয়মের। তারা বলছেন যে এর আগে ৭টি সিটি কর্পোরেশন নির্বাচনে অসদাচরণ করেছেন নির্বাচন কমিশন, অনিয়ম করেছেন, এমনকি কমিশনারদের বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। রাষ্ট্রপতিকে তারা অনুরোধ জানিয়েছেন যেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে অপসারণ করা হয়, এমন দাবিও তারা করেছেন। এবং শুধু চিঠি দিয়ে সীমাবদ্ধ থাকেননি তারা সেই চিঠির বিষয়বস্তু সংবাদ সম্মেলন করে দেশবাসীকেও জানিয়েছেন। এরকম একটি বাস্তবতায় আমরা আমাদের আজকের আলোচনার শিরোনাম ঠিক করেছি নির্বাচন কমিশন বিতর্ক। এই নির্বাচন কমিশন বিতর্ক নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, নির্বাচন বিশ্লেষক, আপনাদের পরিচিত মুখ। একই সঙ্গে তিনি জানিপপ অর্থাৎ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যানও। সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি ডক্টর বদিউল আলম মজুমদার, নির্বাচন বিশ্লেষক, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক, এবং একই সঙ্গে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ৪২ জন নাগরিক অভিযোগ এনেছেন তাদের একজন তিনি। আর সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, আমাদের সহকর্মী আশিস সৈকত, তিনি একই সঙ্গে প্রধান বার্তা সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, যেমনটি আলোচনার শুরুতে বলছিলাম যে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে যে ৪২ জন নাগরিক চিঠি দিয়েছেন তা নিয়ে রাজনীতির মাঠ সরগরম হয়েছে। প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উভয় দলের শীর্ষ নেতারাই কিন্তু এই বিষয়ে তাদের বক্তব্য পেশ করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষে ঠিক সরাসরি বলা যাবে না, একজন নির্বাচন কমিশনার তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই চিঠির প্রেক্ষিতে। আলোচনার শুরুতেই আমরা নির্বাচন কমিশনারের প্রতিক্রিয়াটি একটু দেখে নিতে চাই। এটা হয়তো বা কোনো উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো কোনোটাই ভিত্তি আছে বলে আমি মনে করি না, এবং এরকম একটা বিষয় উপস্থাপন করা আমি মনে করি যে এটা সুধীজনদের জন্য এটা বিবেচনাপ্রসূত নয়। নেতৃস্থানীয় যারা আছেন ওনারা তো এই নির্বাচন কমিশনে ব্যবসা করতেও চেয়েছিলেন, ঠিক আছে? তো সেটা আপনারা ভালো করে জানেন যে এমন সেই ব্যবসার সুযোগ হয়তো এই নির্বাচন কমিশনের আমলে হয়তো হয় নাই। মহামান্য রাষ্ট্রপতির কাছে অভিযোগ স্থাপন করলেন, আবার আমাদেরকেও অভিযুক্ত করে ফেললেন। শুধু সেটা নয়, আমাদের করণীয় বা আমাদের কি দণ্ড সেটাও এক অর্থে দিয়ে দিলেন। সেটা কতখানি বিবেচনাপ্রসূত বা সেটা শিষ্টাচার বর্জিত কিনা সেটা আমার মনে হয় সেটা আপনাদের উপরে আমি সেই বিবেচনার ভারটা আমি দিলাম। নিজস্ব বক্তব্য আমি বলছি, সেটা তো আমি তো কমিশনের বিষয় তো আমি বলছি না, আমি একজন ব্যক্তি হিসেবে আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। প্রিয় দর্শক, শুনছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর প্রতিক্রিয়া। এই ৪২ জন বিশিষ্ট নাগরিকের চিঠি নিয়ে সংবাদকর্মীদের কাছে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আমি যেতে চাই ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ আপনার কাছে। আপনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান, দীর্ঘদিন যাবৎ নির্বাচন বিশ্লেষণ করছেন, পর্যবেক্ষণ করছেন। প্রায় ৯টি অভিযোগ এনেছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। প্রথমে আগে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই, এই যে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করতে বলেছেন এবং অসদাচরণের অভিযোগ এনেছেন। দেখুন, অভিযোগ যে কেউ সংক্ষুব্ধ হয়ে যে কারোর বিরুদ্ধে হাজির করতে পারেন, কিন্তু তার পেছনে তার দৃষ্টিভঙ্গিটা বোঝা দরকার এবং কোন কনটেক্সটে কোন সময়ে এটি উত্থাপন করা হচ্ছে, এটার পেছনে আবার কোনো রাজনীতি আছে কিনা
এই বিষয়গুলো খুব নির্মমভাবে বিশ্লেষণের দাবি রাখে। এখন আপনার আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে উকুন বাছার কাজটি হয়েছে এটা অনেকটা করণিক দৃষ্টিভঙ্গিতে। বিষয়টা আপনার যখন একটা জাজমেন্ট আপনি হাজির করবেন, কনক্লুসিভ একটা জায়গায় চলে যাবেন, আপনাকে খুব নির্মমভাবে দোষ ত্রুটি গুণ সবই কিন্তু হাজির করতে হবে। কমিশনের স্ট্রেংথের জায়গাগুলো আপনার অ্যাড্রেস করা দরকার ছিল, উইকনেসগুলো ধরিয়ে দেওয়া দরকার ছিল, এবং উদ্দেশ্য হওয়া উচিত ইতিবাচক, অর্থাৎ কারেক্টিভ মেজারগুলো কি নেওয়া যায় ভবিষ্যতে এ ধরনের ত্রুটির যাতে পুনরাবৃত্তি না ঘটে, এবং স্কোয়ারলি কে বা কারা এর জন্য রেসপন্সিবল সেটাও কিন্তু অর্থাৎ দায়টা নির্ধারণ হয়ে যাওয়া ভালো নির্মমভাবেই। আর এখানে আপনার যে একটা ম্যালিশিয়াস ইন্টেন্ট যদি কাজ করে যে আপনার চলন বাঁকা সুতরাং আপনার নাচ ভালো হবে না, এরকমের দৃষ্টিভঙ্গি থেকেই একটা ইনফারেন্স ড্র করবার চেষ্টা করেছেন আমাদের সম্মানীয় নির্বাচন কমিশনার মহোদয়, যিনি বক্তব্য রাখলেন আমরা শুনলাম তার কাছ থেকে, এবং শিষ্টাচারের প্রশ্ন তিনি তুলেছেন। সেই বিষয়টাও কিন্তু কগনিজেন্সে নিতে হবে। অর্থাৎ যা কিছুই করেন, যা কিছুই বলেন তা সীমা সরহদের মধ্যে, সভ্যতা ভব্যতার মধ্যে থাকা দরকার। পার্সোনাল অ্যাটাক ইজ নো সলিউশন, মানে এই বিষয়টাও কিন্তু ভুলে গেলে চলবে না। ধন্যবাদ। এবার একটু আমরা ফিরতে চাই জনাব বদিউল আলম মজুমদার আপনার কাছে। আপনি সেই 42 জন নাগরিকের একজন সিগনেটারি, সেই জায়গা থেকে আপনাদের বক্তব্যটা স্পষ্ট করে জানতে চাই। বিশেষ করে শাহাদাত হোসেন চৌধুরী যখন বলেছেন যে আপনাদের অনেকেই নির্বাচন কমিশনের সঙ্গে আগে ব্যবসা করেছেন, সেই ব্যবসার জায়গাটা এবার পাননি বলে অনেকটা সংক্ষুব্ধ হয়েছেন, আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ। আমি প্রথমে আমার বন্ধু ডক্টর কলিমুল্লাহর কথা শুনতেছিলাম, আমি বুঝলাম না ওনার কথাটা, আমার কাছে বোধগম্য হলো না যে ইতিবাচক নেতিবাচক। আমরা তো কতগুলো অভিযোগ করেছি, তো ইতিবাচক নেতিবাচক নয়, আমরা সুস্পষ্ট আর্থিক অনিয়ম, আর্থিক দুর্নীতি, আর্থিক অসদাচরণের আমরা অভিযোগ করেছি। আমরা নির্বাচন সংক্রান্ত অপরাধের কথা সেই নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে। মধ্যরাতের ভোটের এটা করার জন্য, এটা বন্ধ করার জন্য তারা ইভিএম ব্যবহার করছে। তারা এই যে 213টা কেন্দ্রে শতভাগ ভোট পেয়েছে, এটা অসম্ভব। 2টা কেন্দ্রে আওয়ামী লীগ শূন্য ভোট পেয়েছে, এটা কি সম্ভব? তারপরে প্রায় 1200 কেন্দ্রে সেই বিএনপি শূন্য ভোট পেয়েছে, জাতীয় পার্টি শূন্য ভোট পেয়েছে কয়েক হাজার কেন্দ্রে। এইগুলো গণহার। এখন আমরা এইগুলোর ব্যাপারে নিয়মতান্ত্রিক ভাবে এবং সাংবিধানিক ভাবে আমরা এর প্রতিকার চেয়েছি। আমরা রাষ্ট্রপতি সংবিধানের 96 অনুচ্ছেদে আছে যে রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিংবা অন্য কোনো সূত্র থেকে, তাহলে রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদেরকে তদন্ত করবে। এবং আমরা তদন্তের কথা বলেছি, আমরা কাউকে দোষীও করি নাই, আমরা কাউকে ওই যে ইয়েও করি নাই, যে বলি নাই যে তাদের শাস্তিও দেয়নি। যে রাষ্ট্রপতি এগুলো তদন্ত করে যদি তদন্তে প্রমাণিত হয় তার ব্যবস্থা নেন। আর নির্বাচন কমিশন যে কথা বলেছে, ওই যে সামন্তবাদী যুগে একটা প্রথা ছিল যে কেউ যদি যুদ্ধক্ষেত্র থেকে দুঃসংবাদ নিয়ে আসে তাহলে প্রথমে তাকে হত্যা করা, কিল দি মেসেঞ্জার। তো আমরা 42 জন এই যে মেসেঞ্জার অফ ব্যাড নিউজ, যে তাদের অন্যায়, অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি এবং ওই যে চরম জালিয়াতি। তারপরে আরেকটা হলো ওই যে আরেকটা পুরানো খেলা, সেটা হলো কেউ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনি পাল্টা অভিযোগ করবেন। তাদের তো দরকার ছিল এগুলো খণ্ডন করা, তাদের কি বক্তব্য সেটা উপস্থাপন করা। তারা উল্টো যে অন্যদেরকে অভিযুক্ত করলে এবং একটা বায়বীয় এবং সম্পূর্ণ বানোয়াট, এবং এটা লজ্জাস্কর যে আমি আশ্চর্য হয়েছি আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা নিয়োজিত এই ধরনের একজন ব্যক্তি এই ধরনের কথাবার্তা বলবেন, এটা লজ্জাস্কর। আমি সত্যি দুঃখ পেয়েছি। আর যদি ধরেন এটা যদি সত্য হল, যদি কথার খাতিরে ধরলাম যে কেউ যদি একটা ব্যবসা করার চেষ্টা করেছে, তাতে কি
তারা কি এই অন্যায় করতে পারে? এই অন্যায়টা চলে যায়, এই অন্যায়টা কোনো বিহিত হবে না, তাদেরকে জবাবদিহিতার ইয়েতে জবাবদিহিতার কাঠগড়া দাঁড় করানো হবে না। ওটাই করানোর চেষ্টা হয়েছে। এই নির্বাচন কমিশন অনেকগুলো অন্যায় করেছে, অনেকগুলো জালিয়াতি করেছে, এবং এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা অকার্যকর হয়ে পড়েছে। গণতন্ত্র হলো, নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হলো যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ এবং নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পথ। আমরা সেই আলোচনাটায় আসবো জনাব বদিউল আলম মজুমদার, আর একটু বিস্তারিত আলোচনায় যাব। আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র আপনার প্রতিক্রিয়াটা নিলাম। এবার একটু আশিস সৈকত আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আপনি শুনছিলেন যে ডক্টর রাজবুল হাসান কলিমুল্লাহ এবং বদিউল আলম মজুমদারের ভাষ্য। আজকে আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদও কথা বলেছেন। আপনার কাছে আসার আগে তাদের তিনজনের বক্তব্যটা একটু শুনে আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে এতদিন পরে তারা জনগণের যে মূল কথা, সেই কথাটা তারা নিয়ে এসছেন। তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা তারা পালন করেছেন। এবং আমি মনে করি যে এটাকে সমগ্র যে বুদ্ধিজীবী শ্রেণী যারা আছেন তাদের সকলের এই বিষয়টাকে সমর্থন করতে হবে। ইটস নট ফর বিএনপি, নট ফর এনি পলিটিক্যাল পার্টি। এটা দেশের জন্য, জাতির জন্য এটা প্রয়োজন। নির্বাচন কমিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু যে ভাষায় তারা বিবৃতি দিয়ে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করার অপচেষ্টা চালিয়েছেন, সেটি বুদ্ধিজীবীদের বুদ্ধিদীপ্ত বিবৃতি মনে হয়নি, বরং বিএনপির ড্রাফট করা একটি বিবৃতি মনে হচ্ছে। বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নির্বাচন, উপনির্বাচনে প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোট কেন্দ্রে না এসে, ভোটের দিন জনরায়কে হঠাৎ করে দুপুর বেলা প্রত্যাখ্যান করা তাদের এই অপকৌশলের অংশ। প্রিয় দর্শক, শুনছিলেন দেশের দুই রাজনৈতিক দলের, প্রধান রাজনৈতিক দলের দুই নেতার ভাষ্য এবং তথ্যমন্ত্রীর ভাষ্য। জনাব আশিস সৈকত, আপনার কাছে ফিরতে চাই। আপনিও শুনছিলেন তাদের বক্তব্য এবং মন্ত্রী ও রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলেন। আপনার প্রতিক্রিয়া কি? আপনি দীর্ঘদিন যাবৎ নির্বাচন কমিশনে কাজ করেছেন। নির্বাচন কমিশনের আইন সংস্কার হয়ে নতুন যে আইন আমরা দেখেছিলাম 2007-08 দিক দিয়ে, এবং তার পরবর্তী অনেকগুলো সংশোধনের জায়গাতেও গণমাধ্যম কর্মী হিসেবে নেপথ্যে থেকে আপনারও বেশ কিছু ভূমিকা ছিল। আপনার অভিজ্ঞতার থেকে জানতে চাই, এই যে অভিযোগ উঠেছে, গুরুতর অভিযোগ, এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। এটা আসলে 42 জন নাগরিক যারা সই করেছেন এবং তারা যে অভিযোগ করেছেন, তার মধ্যে প্রথম যে 2-3টি অভিযোগ, যে প্রথমত আপনি নিজেও নির্বাচন কমিশনে এক সময় কভার করেছেন। জি জি, নির্বাচন কমিশন কভার করেছেন। তো এই যে প্রথম 2-3টি যে অভিযোগ, যে নির্বাচনের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে, যে প্রশিক্ষণ দেওয়া নির্বাচন কমিশনারদের বা সিনিয়র অফিসারদের, তারা যে প্রশিক্ষণ দেন নির্বাচনের সময়, সেটা কিন্তু তাদের এক ধরনের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমরা কিন্তু এইবারই প্রথমবার দেখেছি যে নির্বাচন কমিশন এই প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা 2 কোটি টাকা তারা ভাতা হিসাবে নিয়েছে। এবং যখন এই খবরটি গণমাধ্যমে আসে, তারপর কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের যিনি দায়িত্বে ছিলেন মোস্তফা ফারুক, সেই মহাপরিচালক মোস্তফা ফারুক কিন্তু নির্বাচন কমিশন তার পদ থেকে সরিয়ে দেয়, বদলি করে দেয়, ঢাকার বাইরে পাঠিয়ে দেয়। তার মানে জায়গাটা যে একটা অনিয়ম হয়েছিল, সেটি কিন্তু নির্বাচন কমিশন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, যেভাবে বলেন, সেটিকে কিন্তু তারা বিবেচনায় নিয়েছেন, এবং নিয়েছেন বলে কিন্তু তাকে বদলি করে দিয়েছেন, এবং তার সঙ্গে আরো একাধিক কর্মকর্তাকে কিন্তু তারা অনেকটা শাস্তিমূলক ভাবে ঢাকার বাইরে বদলি করেছেন। ফলে এই ছোট ছোট কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন, তাদের কিন্তু তারা এক ধরনের মুখ রক্ষার জন্য বদলি করেছেন। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাদের অবস্থান থেকে বা তাদের যে ভাতা নেওয়া বা তাদের যে 2 কোটি টাকার সম্মানী নেওয়া, সেই জায়গাটা থেকে কিন্তু তারা স্পষ্ট করে বলেননি যে তারা টাকাটা নিয়েছেন, ভাতাটি নিয়েছেন কি নেননি। আমার কাছে মনে হয়েছে যে এটি অন্তত একটি অভিযোগও যদি হয়, এটি একটি গুরুতর অভিযোগ এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আপনিও নির্বাচন কমিশন
ব্যবহার করেছেন, বা ডক্টর বদিউল আলম মজুমদার দীর্ঘদিন নির্বাচন কমিশন খুব কাছ থেকে দেখেন, বা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অনেক দিন থেকেই, মানে আমরাও যখন নির্বাচন কমিশন যেতে শুরু করেছি তখন থেকেই কিন্তু তাদের আমরা দেখেছি। আমরা কিন্তু কখনোই এ ধরনের কথা শুনিনি যে নির্বাচনের সময় এই প্রশিক্ষণ দিতে গিয়ে নির্বাচন কমিশন ভাতা গ্রহণ করেন বা এত টাকা তারা সম্মান হিসেবে দেন। ফলে কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা প্রশ্ন তোলার জায়গা কিন্তু আছে, এবং যেহেতু এটি সাংবিধানিক পদ, সে কারণে যদি কেউ সংক্ষুব্ধ হন সেই জায়গায় আইন অনুসারে বা সংবিধানের যে নিয়ম সে অনুসারে তারা রাষ্ট্রপতির কাছেই যাবেন, কারণ তাদের কিন্তু অন্য কোথাও জায়গা যাওয়া কিন্তু সুযোগ নেই। বাকি যে অভিযোগগুলো আছে, যে বিভিন্ন নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো তারা করেছেন, সেই জায়গাটিকে আমার কাছে মনে হয় যে সেগুলো বোধহয় না গেলেও বোধহয় ভালো করতেন বিশিষ্ট জন। তারা তাদের বিবেচনায় নিশ্চয়ই গেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে সেই জায়গাটিতে যাওয়ার কারণেই হয়তো এই যে রাজনৈতিক যে বিতর্কের জায়গাটা এসছে, যেটি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেটি বলার চেষ্টা করছেন বা তথ্যমন্ত্রী বলার চেষ্টা করছেন, সেই জায়গাটি হয়তো বলার সুযোগটা তৈরি হতো না যদি না তারা স্পেসিফিক নির্বাচন কমিশনের যে স্পেসিফিক যে অনিয়মের যে জায়গাটা, যে তারা আর্থিক অনিয়মের জায়গাটা, সেই জায়গাটায় যদি থাকতেন তাহলে সম্ভবত জিনিসটা আরো বেশি দৃঢ় হতো। এবং রাষ্ট্রপতির কাছে তারা যে আবেদনটি করেছেন সেটি রাষ্ট্রপতি বিবেচনা নিতে পারেন, নাও নিতে পারেন, তবে তিনি তদন্ত করে দেখতে পারেন, নাও করতে পারেন, এটি তার রাষ্ট্রপতির এখতিয়ার। কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি কিন্তু একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমরা যদি দেখলাম যে একজন নির্বাচন কমিশনার যে রিয়েকশন দিলেন, যে প্রতিক্রিয়া দিলেন, সেটি কিন্তু একটু আমার খুব অ্যাগ্রেসিভ মনে হলো। যে তার কাছে কাজ করতে গিয়ে, নির্বাচন কমিশনের কাছে কে কাজ করতে গিয়ে কাজ পাননি বা পাননি বলেই এই রিয়েকশন, এইটি কিন্তু মনে হলো যে অনেকটা যে ঠাকুর ঘরে কেড়ে আমি করা খাই না, এরকম একটা অবস্থা। কিন্তু কারণ যদি কেউ কাজ না পেয়ে থাকেন সেটি তার সঙ্গে নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে নিশ্চয়ই 42 জন নাগরিক সবাই কাজ পাননি বলে এই বিবৃতি দেননি, মানে এবং এই 42 জন নাগরিক কিন্তু সবাই আমরা মোটামুটি মোটা দাগে কিন্তু আমরা চিনি, জানি, এবং তারা কাজ না পেলে এই বিবৃতি দিতে পারেন বা পারেন না সেটাও কিন্তু আমরা জানি। ফলে তার এই বক্তব্যটা, যদিও উনি নিজেই বলেছেন যে নির্বাচন কমিশনের বক্তব্য না, তার নিজস্ব মতামত, তো তার নিজস্ব মতামত হলেও কিন্তু তিনি একজন নির্বাচন কমিশনার, তিনিও একটি সাংবিধানিক পদ হোল্ড করেন। অতএব তার এই কথাটাও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশনের যে ভিত্তির যে জায়গাটা, যে শ্রদ্ধার জায়গাটা, নির্বাচন কমিশনের যে আস্থার জায়গাটা, সেটা তিনি খুব বেশি মানে দৃঢ় করতে পেরেছেন তার বক্তব্যে, সেটি কিন্তু মনে হয়নি। ধন্যবাদ জনাব আশিস সৈকত। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির সময় হলো, আমরা বিরতি নিয়ে ফিরব আলোচনায়। আরও আমাদের বেশ কিছু বিষয় জানার বোঝার আছে। আজকে একটি নিউজ পোর্টালে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ প্রশ্ন তুলেছেন, যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়েই আদালতে বিষয়টি সমাধানের ব্যাপারটি পেন্ডিং রয়েছে। সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কি করে সম্ভব এই ব্যবস্থা গ্রহণ করা, সেই প্রশ্ন তুলেছেন। এমনকি তিনি এমন প্রশ্নও তুলেছেন একদম লিখিতভাবে তার লেখার মধ্যে, সেটি হচ্ছে যে এই 42 জনের কোনো কোনো ব্যক্তি ইতিমধ্যেই নৈতিক স্খলনের সঙ্গে যুক্ত আছেন, যে নৈতিক স্খলনের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা শাস্তিও পেয়েছেন সেই কারণে, তারা কি করে এই রকম নৈতিকতার প্রশ্ন তুলতে পারে, সেই নৈতিক অধিকার আছে কিনা, এসব বিষয়ে উত্তর খুঁজব। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে ফিরতে চাই। বেশ কয়েকটি প্রসঙ্গ আমরা দেখতে পেলাম, যেটি হচ্ছে জনাব আশিস সৈকত যেই কথাটি বলছিলেন, যে দু একটি অভিযোগ আছে যেগুলো নিয়ে আসলেই নতুনভাবে আমাদের চিন্তা করা উচিত, যে নির্বাচন কমিশন এই কাজগুলো করতে পারে কিনা। বিশেষ করে ওই বিশেষ বক্তা ক্যাটাগরিতে যে 2 কোটি টাকা তারা ভাতা নিয়েছেন, সেটার আইনগত কোনো এখতিয়ার আছে কিনা, প্রথমত এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয়, যেই জায়গাটা বলছিলেন আমাদের বদিউল আলম মজুমদার, তিনি বলছিলেন যে রাষ্ট্রপতিকে তারা অনুরোধ জানিয়েছেন, দাবি করেছেন রাষ্ট্রপতির কাছে, কিন্তু তারা কোনো শাস্তি কি হবে বা কীভাবে জুডিশিয়াল কাউন্সিল, এই ব্যাপারে তারা কিছু বলেননি। কিন্তু গণমাধ্যমে আমরা দেখেছি, সংবাদ সম্মেলনে শাহদিন মালিক কিন্তু স্পষ্ট করেই বলেছেন, যদি আমি কোট করি তাকে, যে সেটি হচ্ছে যে তিনি বলছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত হওয়া উচিত। আশা করছি গুরুতর অসদাচরণের জন্য তারা দোষী হবেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদ থেকে অপসারণ করবেন। যে প্রেক্ষিতে শাহাদাত হোসেন চৌধুরী কথা বলছিল, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি, যেটা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এবং রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরস্পর বিরোধী যে অবস্থান নিলেন, সেই ক্ষেত্রে দেশে অনেকগুলো সমস্যার মধ্যেও এই বিষয়গুলো হঠাৎ করে কেন সামনে আসলো? আবার এখানে কি অন্য কোনো রাজনীতির জায়গা, অন্য কোনো বিষয় যুক্ত রয়েছে কিনা, রাজনীতির কোনো বিষয় যুক্ত রয়েছে কিনা? আশিস সৈকত যেই কথাটি বললেন যে অন্যান্য বিষয়গুলো যদি এসছে, যেগুলি রাজনৈতিক বিষয়, সামনে আসার কারণেই এরকম প্রতিক্রিয়া হচ্ছে কিনা, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। কারণ অতীত অভিজ্ঞতা বলে, আমরা 1/11-এর সময় দেখেছিলাম সংস্কার কর্মসূচির প্রশ্নে কিছু বক্তব্য, এবং সেই সময় যারা সক্রিয় ছিলেন, যে সমস্ত প্রতিষ্ঠান সক্রিয় ছিল, কাকতালীয় হবেও হতে পারে অথবা অন্য কোনো কিছু থাকতে পারে, তাদের অনেকগুলো সংগঠনই কিন্তু এখানে যুক্ত রয়েছেন। আপনার বক্তব্য? দেখুন, প্রথমত প্রশিক্ষণ বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট নির্বাচন কমিশনের অঙ্গীভূত প্রতিষ্ঠান, আমাদের ভবনও কিন্তু আলাদা, মূল প্রেমিসের না। এবং এটা আমাদের খুব আশান্বিত করেছিল যে প্রতিষ্ঠানটি আপনার এফেক্টিভ একটা রোল প্লে করবে। কারণ প্রশিক্ষণের গুরুত্ব সেই আপনার কনফুসিয়াস থেকে শুরু করে এখনও কোনো মনীষী নেই যা উপলব্ধি বা অনুধাবন করেননি। তা আমাদের মনে হয়েছিল যে কমিশন বোধহয় শেষ অবধি এই বোধোদয় তাদের হয়েছে এবং তারা বিষয়টা ভাবছেন, দেখছেন। কিন্তু যেই রকমের রুটিন রিচুয়ালের মতো কাজগুলো আমরা প্রত্যক্ষ করলাম, আপনার এক ধরনের ওরিয়েন্টেশন তার মধ্যেই সীমাবদ্ধ থাকছে কিন্তু, এবং খুব চট জলদি, মানে বক্সের টিক চিহ্ন দেওয়ার মতো যে প্রশিক্ষণ প্রদান করতে হবে পোলিং এজেন্টদের, কিংবা আপনার যারা পোলিং অফিসার হবেন কিংবা প্রিজাইডিং অফিসার হবেন, জাস্ট নেম ইট, বিভিন্ন ভূমিকায় যারা আছে। প্রশিক্ষণ নিয়ে কিন্তু তারা প্রশ্নটা তুলেননি, তারা তুলেছেন প্রশিক্ষণের ক্ষেত্রে যেটা তাদের আমি সেই জায়গাটায় আসছি। এখন ধরুন, প্রথমত চট জলদি এদেরকে মানে একটা কনভার্সন প্রসেসের মধ্যে ঢোকানো হচ্ছে এবং দ্রুত বের করে দেওয়া হচ্ছে আউটপুট হিসেবে। কতটুকু ইফেক্টিভ হচ্ছে সেটা একটা গুরুতর বিষয়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট্যাক্স পেয়ারের মানি কিন্তু খরচ হচ্ছে। আপনি সেই টাকাটার একটা জবাবদিহিতা এবং ভ্যালু ফর মানি, ওই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। উপায় উপকরণ সে বিষয়গুলো আছে। এখন মূল তাগিদটা যদি এরকম থাকে যে এই আপনার লজিস্টিকগুলো তাদের প্রদান করতে হবে, খাবারটা হাজির করাটা খুব জরুরি বিষয়, এবং এই উপকরণগুলো সংগ্রহ করে তারা দ্রুত কত তাড়াতাড়ি চলে যাবেন প্রেমিস থেকে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু পুরো বিষয়টাই একটা যাগযজ্ঞে পরিণত হচ্ছে। মানে যে বিষয়টা ইনকালকেট করতে চাচ্ছেন সেটা কিন্তু শেষ অবধি সেই জায়গাটা পৌঁছচ্ছে না। এখন অনারিয়ামের যে ব্যাপারটা, একজন ব্যক্তি নির্বাচন কমিশনার যেমন মাহবুব তালুকদার, তিনি যদি একটা বক্তৃতা করেন, সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি বলেন বা বিপিএটিসিতে বলেন, তো ডেফিনেটলি একটা অনারিয়াম পাবেন, এটাই স্বাভাবিক। তার যে শ্রম ঘন্টা তিনি ব্যয় করছেন, সেটা অবশ্য আর্থিকভাবে কম্পেনসেট করার মতো কখনোই কোনো প্রতিষ্ঠান, শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রদান করে না। কিন্তু যখন নিজের প্রতিষ্ঠানে হয়, নিজের প্রতিষ্ঠানে আপনি সেটা, আমি মনে করি যখন রিসোর্স পার্সন হিসেবে আপনি বক্তৃতা করছেন, ইউ ক্যান ডু দ্যাট, কিন্তু সেটার তার লিমিট আছে। যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানে যেমন কেউ একজন অতিথি বক্তা যদি আসেন, একটা বক্তৃতা করেন, তাকে আমরা মোট 2000 টাকা সম্মানী প্রদান করি। তার মধ্যে উৎসে আবার 200 টাকা আমরা কেটে রাখি কর হিসেবে, বাকি 1800 টাকা তিনি পাচ্ছেন। তো 1800 টাকা ইজ এ নেগলিজিবল অ্যামাউন্ট, পেনাট, কিন্তু এখানে তো কোটি কোটি টাকার কথা বলা হচ্ছে, আর ঘুরে ফিরে হাতে গোনা কয়েকটা মানুষ, মানে ইটস রিয়েলি রেডিকুলাস। মানে এই বিষয়গুলো নিয়ে আসলে সিরিয়াসলি আইব্রাও রেইজ করার দরকার। এখন আরেকটি বিষয় যেটা আমি বলছিলাম, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক, যে সেখানে ষোড়শ আছে অলরেডি সংশোধনী নিয়ে সরকারের পক্ষ থেকে আপিল করা, সেটা সাবজুডিস বিষয়। তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি গঠন করা না যায় আইনগতভাবে, রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার পর, তাহলে এটার রেজাল্ট কি? তাহলে এখন ধরুন, মানে এখানেই তখন কোয়েশ্চেনটা আসছে, শুধু রাজনীতি করার জন্য কোনো রাজনৈতিক ডিজাইনের অংশ কিনা? উইথ ডিউ রেসপেক্ট, ডক্টর সেলিম মাহমুদ আমাদের স্নেহভাজন জুনিয়র কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি আইনের ছাত্র ছিলেন, এবং তার যে ব্যাকগ্রাউন্ড, যে পড়াশোনা, তার উপর ভিত্তি করে হয়তো তিনি এরকম একটি মন্তব্য হাজির করেছেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে ভেতরকার রাজনীতিটা, সেই পলিমিক্সটা কিন্তু বুঝতে হবে কেন এই সময়টায়, এবং অনেকগুলো বিষয় একসঙ্গে নিয়ে আসা হলো কেন। যেটা হচ্ছে আপনার রাজনৈতিক র্যাটরিক, সেটা স্যাটাসাইড করে যদি দেন,
তারপরে এই যে বিষয়গুলো থাকে বেসিক্যালি করণিক দৃষ্টিকোণ থেকে আপনি এগুলো কেচিকন্ডুস করবার চেষ্টা করেছেন। এখন অ্যামালগামেট করে না করে স্পেসিফিক বিষয় ধরে ধরে যদি তারা সিরিজ অফ আপনার সংলাপে যেতে পারতেন, পত্র পাঠাতে পারতেন, পত্রবান নিক্ষেপ করতে পারতেন, সেটা বরং মনে হতো যে অনেক বেশি মুন্সিয়ানা পরিচয় তারা দিচ্ছেন। কিন্তু এখানে সমস্যাটা হলো নির্দিষ্ট একটা চিন্তা মাথায় রেখে তারা কিন্তু স্কোর করবার চেষ্টা করেছেন এবং একটা পার্সোনাল অ্যাটাকেও কিন্তু চলে গেছেন, যেটা আমাদের কমিশনার মহোদয় ইঙ্গিত করেছেন শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। ধন্যবাদ আব্দুল হাসান কলিমুল্লাহ। জনাব বদিউল আলম মজুমদার, সরাসরি আপনার কাছেই আসতে চাই। সেটি হচ্ছে যে যেই কথাটি ওবায়দুল কাদের সাহেব বলেছেন এবং একই সঙ্গে তথ্যমন্ত্রী তো বলেছেন যে আপনাদের ড্রাফটিংটিও বিএনপি অফিস থেকে করে দেওয়া হয়েছে, এরকম একটি বাস্তবতায় বিএনপির যে সমস্ত অভিযোগ এবং আপনাদের অভিযোগ এবং এমন একটি সময়ে হচ্ছে এ নিয়ে নানা রকম কথা উঠছে এবং অতীতেও 111-এর সময়ও যেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানে কেউ কেউ ছিলেন অলরেডি আপনাদের এই সিগনেটরিদের মধ্যে এবং একই সঙ্গে সেই সরকারকে নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে। এই পুরো বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। জনাব বদিউল আলম মজুমদার। বলছেন 111 তো বর্তমান সরকারই বলেছে তাদের সরকার, এটা তো ওটা তো কারা এনেছে সবাই জানে। ওকে, আর এই যে আপনি যে কথা বললেন যে নির্বাচন কমিশনার বলেছে, আপনি অনেকগুলো কথা বলেছেন। হ্যালো, শুনে যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলেন। আমি তো ওকে, কলিমুল্লাহ সাহেব বললেন, আমাদের একজন নির্বাচন কমিশনার বললেন ওনাদের শিষ্টাচার বহির্ভূতভাবে আমরা ওনাদেরকে শাস্তি দিয়ে ফেলছি, আপনিও কোট করলেন। আপনি যদি সংবিধানে দেখেন, সংবিধানে বলা আছে 96 যে ক্ষেত্রে কাউন্সিল অথবা অন্য কোন সূত্র হইতে প্রাপ্ত তথ্যে রাষ্ট্রপতি এইরূপ বুঝিবার কারণ থাকে যে কোন বিচারক, এখানে নির্বাচন কমিশনার, গুরুতর অসদাচরের জন্য দোষী হইতে পারেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কাউন্সিলকে বিষয়টি সম্পর্কে তদন্ত করিতে এবং উহার তদন্ত ফল জ্ঞাপন করিবার জন্য নির্দেশ দিতে পারে। আমরা এক্স্যাক্টলি উই আস্ক ফর দ্যাট, আমরা ওটাই চেয়েছি। এবং এরপরে 6 আছে কি, কাউন্সিল তদন্ত করিবার পর রাষ্ট্রপতির নিকট যদি এইরূপ রিপোর্ট করেন যে ইয়া হইতে উক্ত বিচারক তাহার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হইয়া পড়িয়াছেন অথবা গুরুতর অসদাচরের জন্য দোষী হইয়াছেন, তাহা হইলে রাষ্ট্রপতি আদেশের দ্বারা উক্ত বিচারককে তাহার পদ হইতে অপসারিত করিবেন। এটা পদ্ধতি। আমরা বলেছি ওনাদের বিরুদ্ধে অভিযোগ আমরা করেছি, এটা তদন্ত হোক, তদন্ত করে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের অপসারণ করা হবে, ওটাই হলো নিয়ম। তো এটা তো আমরা তো সংবিধানে যেটা বলা আছে ওটাই বলেছি। আর আমি প্রশ্নটা উঠেছে ষোড়শ সংশোধনী নিয়ে, যে ষোড়শ সংশোধনী রিভিউ পিটিশন করা আছে। তার আগে আমাদের এই যে রাজনীতিবিদরা, ওই যে ইংরেজিতে কথা বলা আছে যে গিল্ট বাই অ্যাসোসিয়েশন এন্ড গিল্ট বাই টাইমিং, যে ওই যে তারা বহুদিন থেকেই নির্বাচন নিয়ে, অন্যরা নির্বাচন নিয়ে বহু কথা বলে আসছে, আমরা বলে আসছি, কিন্তু আমরা এখন এমন পর্যায়ে এসছে যে আমরা এটা আমাদেরকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাবে। আমাদের অনিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতা বদলের পথ প্রশস্ত হয়ে যাবে, যেটা কারোর জন্য কাম্য নয়। এবং শুধু তাই নয়, এই মানুষ যখন আশাহত হয়, মানুষ যখন ক্ষুব্ধ হয়, মানুষ যখন যে মনে করে না যে এই পদ্ধতিতে এটা মুক্তির পথ, তখন তারা ধর্মভিত্তিক এই যে সমাধানের দিকে যায়। এই জন্য উগ্রবাদের মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক এই জায়গাটায় আমার একটা ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন করি, যেহেতু উগ্রবাদের প্রশ্নটি আনলেন, আজকের আলোচনার বিষয় যদিও আমাদের ওটা নয়, আমরা কিন্তু খুব অবাক চোখে লক্ষ্য করেছিলাম এই 42 জন বিশিষ্ট নাগরিকের একজন নাগরিকও সম্প্রতি ঘটে যাওয়া যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মতো ঘটনার ব্যাপারেও একটি প্রতিক্রিয়াও তারা জানাননি। আপনি সব খবর পড়েন নাই, সব টক শো দেখেন নাই, সবার বক্তব্য আপনি শুনেন নাই। আমি নিজে বলেছি আপনাকে, আমি বলছি বিবৃতির প্রশ্নে 42 জন নাগরিকের আমাদের দেশে প্রায়ই বিভিন্ন ব্যাপার বিবৃতি হয়। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, আমরা মূল আলোচনায় থাকতে চাই। আর একটা হলো আমাদের রাজনীতিবিদরা যেটা বলেছেন, এটাও লজ্জাস্কর, দুঃখজনক। এবং আমরা এইরকম গুরুত্বপূর্ণ পদে যারা অধিষ্ঠিত তাদের থেকে এরকম আমরা আশা করি। এবং আপনি চিন্তা করে দেখেন, সিরাজুল ইসলাম চৌধুরী
আপনি চিন্তা করে দেখেন যে সুলতানা কামাল, আকবর আলী খান, ওনারা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে তারা সেই তাদের পদ ছেড়ে দিয়েছে, যেটা অভূতপূর্ব এই দেশে। তারপরে খুশি কবির, তারপরে প্রফেসর মঈনুল ইসলাম, যিনি পরিষ্কারভাবে প্রকাশ্য হয়ে বলেছেন তিনি আওয়ামী লীগ ভোট দিয়েছেন, কিন্তু তিনি এত হতাশ হয়েছেন যে মধ্যরাতের এই যে বাক্স ভর্তি করা, উনি নিজে কলম লিখেছেন। এইসব ব্যক্তিরা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত? তারা কি নির্বাচন কমিশনের সাথে ব্যবসায়ী যুক্ত? আমি মানে এগুলো হলো শিষ্টাচার বহির্ভূত এবং এগুলো হলো লজ্জাস্কর, এগুলো হলো মানে এই যে অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক। আর আপনি ষোড়শ সংশোধনীর কথা, যারা এই কথাগুলো বলছে, আমি শুনছি যে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবও বলেছেন যে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নেই। তো আমি আমাদের অ্যাটর্নি জেনারেলের প্রতি শ্রদ্ধা রেখেই, এবং উনি একজন ভালো মানুষ এবং উনি একজন সৎ মানুষ, ওনাকে তো উনি হয়তো ভুলে গিয়েছেন যে এই ষোড়শ সংশোধনীর রায়ে যে যেটা বলা আছে, decision of the apex court of the country are final, and because they are infallible, but because the decisions are infallible as they are constitutionally final. Supreme Court যা বলে ওটা constitutionally final. তার আরেকটা সেন্টেন্স বলেছে, since the amendment ultraviolates the constitution, the provision prevailing before the substitution is restored. কিন্তু যখন রিভিউ পিটিশন করা হয়েছে তখন যেটা সাব জুডিস ম্যাটার হয়ে গেছে, কিন্তু ওখানে স্থগিতাদেশ দেওয়া হয়নি। স্থগিতাদেশ যদি না দেওয়া হয়, এই রায়, এটাই হলো আদালত, এটাই হলো রায়, এটাই হলো আইন। ওকে, স্থগিতাদেশ দেওয়া হয়নি। শুধু তাই নয়, আমি এটা যতটুকু শুনেছি, কয়েকজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। কারো বিরুদ্ধে শোনা যায়, আমি নিশ্চিত না, যে এমনকি তদন্ত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে। আর বিচার সুপ্রিম কোর্ট যখন বলে যে এটা রেস্টোরড, ইটস রেস্টোরড, দিস ইজ দি ল, তো যারা বলছেন তারা একটু এই যে এই রায়টা একটু পড়ে দেখার জন্য আমি অনুরোধ করব। জনাব আশিস সৈকত, আপনার কাছে আসতে চাই। বিস্তারিত শুনছিলেন আমাদের দুজন অতিথি বক্তার কাছ থেকে। এই নির্বাচন কমিশন নিয়ে যে বিতর্কটি আবার নতুন করে সামনে এলো, এই বিতর্কের অবসানের পথ কি? আমাদের আসলে প্রতিষ্ঠানগুলি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যদি আপনি বলেন, সেগুলো কিন্তু আসলে আমরা যে আশা করি যে এগুলো আরো শক্তিশালী হবে, আরো শক্ত ভিতের উপর দাঁড়াবে, সেই জায়গাটাই কিন্তু দাঁড়াতে পারছে না। এটা শুধু কোন সরকারের আমলেই হচ্ছে বা কোন সময় হচ্ছে তা না, দিন দিন আমরা দেখি যে দুর্বল তর হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যদি আসলে শক্তিশালী না হয়, তাহলে কিন্তু এই ডিবেট থাকবে। এখন দেখেন যে রাষ্ট্রপতির কাছে কয়েকজন নাগরিক একটা আবেদন করেছেন, এখন এই রাষ্ট্রপতি সেই কাজটি করতে পারবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এখন রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে করুক বা তার অন্য কোনো এখতিয়ার দিয়ে বা অন্য কোনো সামর্থ্য দিয়ে উনি করুক, উনি কিন্তু বিষয়টা তদন্ত করে দেখতে পারেন। এই যে প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের অবজ্ঞা, এক ধরনের অনাস্থা, এগুলো কিন্তু প্রতিষ্ঠান দুর্বল হয়। আপনার নিশ্চয়ই মনে আছে নজরুল কবির, যখন এম.এ. সাঈদ 2000 সালে এম.এ. সাঈদকে যখন প্রধান নির্বাচন কমিশন করা হিসাবে নিয়োগ দেওয়া হয়, তখন কিন্তু আমাদের দেশে সার্চ কমিটিও ছিল না। এখন তো একটা সার্চ কমিটি আছে, তার মাধ্যমে একটা নিয়োগ দেওয়া হয়। সার্চ কমিটি ছিল না। যখন সাঈদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো, তখন বিএনপি তার বিরুদ্ধে একটা হরতাল দিয়েছিল। বিএনপি যখন বিরোধী দলে 2000 সালে, আওয়ামী লীগ যখন তাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়, বিএনপি হরতাল দিয়েছিল কি কারণে? যে এম.এ. সাঈদ সাহেবের বাড়ি গোপালগঞ্জে, তাকে নিয়োগ দেওয়া হয়েছে 2001 সালের নির্বাচনে যাতে আওয়ামী লীগ জিততে পারে, সেই কারণে তাদের নীল নকশা অনুযায়ী আওয়ামী লীগ তাকে নিয়োগ দিয়েছে, আওয়ামী লীগ সরকার তাকে নিয়োগ দিয়েছে। কিন্তু এই 2001 সালে যখন এম.এ. সাঈদের অধীনে বিএনপি যখন নির্বাচনে জিতে গিয়েছিল, তখন কিন্তু মানে একেবারেই আমরা উল্টো বক্তব্য শুনেছি আমরা বিএনপির মুখ থেকে। মানে ফলে আমরা কিন্তু সাঈদ সাহেবের সময় কি দেখেছি, সাঈদ সাহেব কিন্তু তার বাড়ি কোথায়, তিনি কোথেকে এসেছেন, কে তাকে নিয়োগ দিয়েছেন, সেটা তার কাছে কিন্তু মুখ্য ওঠেনি। তিনি কিন্তু প্রতিষ্ঠানটাকে আপহোল্ড করার চেষ্টা করেছেন, প্রতিষ্ঠানটাকে উঁচু করার চেষ্টা করেছেন, শক্ত করার চেষ্টা করেছেন। বা তার আগে যদি আপনার নিশ্চয় মনে আছে, আবু হেনা সাহেব যখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন,
সেই সময় কিন্তু নির্বাচন কমিশনের যে হাইটটা যেটা আছে সেটা কিন্তু তারা অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এক ধরনের নির্বাচন নিয়ে কিন্তু মানুষের বা এই যে আজকে আমরা শুনছি যেটি ডক্টর নজরুল হাসান কলিমুল্লাহ বলেন যে 2000 টাকা তিনি ভাতা দেন, সম্মানী নেন বা সম্মানী দেন, সেই সময় যখন এটি নিয়ে প্রশ্ন উঠবেই, কারণ নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে যে প্রধান নির্বাচন কমিশনার গিয়ে রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে বক্তৃতা দিবেন এবং নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু নির্বাচন কমিশন থেকে পাশাপাশি ভবন, মানে সেটি হেঁটে গেলে 2 মিনিটের পর। এটি যেতে যে যাতায়াত ভাতা লাগবে তারও কিন্তু কোনো সুযোগ নেই, তিনি হেঁটে গিয়েই সেখানে বক্তৃতা দিয়ে আসেন এবং তার এটা পার্ট অফ জব, তিনি এটা করবেন সাংবিধানিক পদ হিসাবে। তিনি এখন তাকে খাওয়ার জন্য যতটা বক্তৃতা দিয়েছে একদিনে, হ্যাঁ সেটি তার একটা প্রশ্ন যে একদিন একটা মানুষ কিভাবে তার যতটা বক্তৃতা দিতে পারে। আমি তাদের প্রতি অশ্রদ্ধা জানাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে তারা একজন ব্যক্তি নন। এখন যারা নির্বাচন কমিশন আছেন তারা একটি ব্যক্তি নন, তারা একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মর্যাদা যদি তারা রাখতে না পারেন তাহলে তো ভবিষ্যতে নির্বাচন কমিশন আরো দুর্বল হবে। মানুষের যে অনাস্থা জায়গায় একবার যদি আস্থাটা কমতে শুরু করে নির্বাচন কমিশনের প্রতি, তাহলে তো পরে যারা শক্তিশালী নির্বাচন কমিশন আসলো তাদের কিন্তু ওই জায়গায় নিতে সময় লাগবে। ফলে তাদের ভেবে চিন্তেই আগানো দরকার। আরো কিছু বিষয়, যে ছোটখাটো বিষয়, যেমন এই প্রধান নির্বাচন কমিশনের কথায় কথা বলেন যে ইভিএম নিয়ে যখন কথা উঠলো, ইভিএম নিয়ে যখন প্রশ্ন উঠলো, তিনি বললেন যে ইভিএম করলে রাতে ভোট দেওয়া সুযোগ কমে যাবে। তার মানে উনি কি বলতে চাইলেন যে রাতে ভোট তাহলে হয়েছিল? এই বিষয়গুলো কিন্তু আসলে ওনারা যদি ওনাদের কথাবার্তা কিন্তু আরেকটু বোধহয় চিন্তা করে বলা উচিত। ওনারা অনেক শিক্ষিত মানুষ, তথ্যের মানুষ, আমরা কিন্তু তাদের ওই শ্রদ্ধার জায়গাটাই দেখতে চাই। এবং আজকে যে 42 জন বিশিষ্ট নাগরিক যারা এই রাষ্ট্রপতির কাছে যে আবেদনটা করেছেন, আমি তো মনে করি যে এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমি তো মনে করি যে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার, নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার আকাঙ্ক্ষা থেকেই তারা এটি করেছেন। আমি তো মনে করি রাষ্ট্রপতি সেটি ইগনোর করতে পারেন যে না, তারা যেটি করেছেন অন্যায় কিছু করেননি, ঠিকই করেছেন, বা ভবিষ্যতের জন্য রাষ্ট্রপতি হয়তো একটি গাইডলাইন দিতে পারেন যে হ্যাঁ ভবিষ্যতের জন্য এটি এটি করা প্রয়োজন। সেটি হয়তো ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনে আসবে বা এই নির্বাচন কমিশন আরো 2 বছর মেয়াদ আছে, তাদের যাত্রাপথটা হয়তো আরো বেশি শক্তিশালী হবে, আরো বেশি সম্মানজনক হবে। তো এটি নিয়ে খুব বেশি ক্ষেপে যাওয়ার বা হঠাৎ এটি নিয়ে আবার খুব রাজনৈতিক বিতর্ক করা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে আবার উল্লাস প্রকাশ করা, বা আমাদের আওয়ামী লীগের সরকারি দলের লোকজনের এটি নিয়ে আবার খুব হতাশ হওয়ার কোনো কারণ কিন্তু আমি দেখি না। এটিকে আমার মনে হয় যে পজিটিভলি নিলে বোধহয় জিনিসটা নির্বাচন কমিশনকে আমরা যে জায়গায় দেখতে চাই সেই জায়গাটাই বোধহয় নেওয়া সম্ভব হবে। কারণ আলটিমেটলি তো এখন কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু আমাদের নেই, ফলে কিন্তু নির্বাচন কমিশনের প্রতি কিন্তু আমাদের আস্থার জায়গাটা কিন্তু ধীরে ধীরে বাড়াতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি একটা কথা বলি শেষ করি, সম্ভবত 98 সালের দিকে আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, তখন ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ওই সময় 2 জন মন্ত্রী দায়িত্ব করেছিল যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে কি একটা ইউনিক সিস্টেম, এটা তাকে বোঝানোর জন্য যে বাংলাদেশে শুরু করেছে এবং এটি খুব একটা ইউনিক সিস্টেম। এবং আপনি জানেন যে অটল বিহারী বাজপেয়ী বেশিরভাগ সময় চোখ বন্ধ করে কথা শুনতেন এবং তিনি চোখ বন্ধ করে অনেকক্ষণ আধা ঘন্টা 2 জন মন্ত্রী তাকে বলছিলেন যে এটি কি একটা ইউনিক সিস্টেম কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং আধা ঘন্টা পরে উনি যখন চোখ খুলে বললেন যে তোমাদের দেশে কি কোনো নির্বাচন কমিশন নেই, মানে বিষয়টা দেখেন যে যদি নির্বাচন কমিশন থাকে শক্তিশালী তাহলে কিন্তু আসলে কিছুই লাগে না, কেয়ারটেকার গভর্নমেন্টও লাগে না, অনাস্থা অবিশ্বাসের জায়গাটাও থাকে না। ফলে আমাদের নির্বাচন কমিশনকে যে কোনো মূল্যেই আসলে শক্তিশালী করতে হবে। ঠিক এই জায়গাটাই আশিস সৈকত আপনাকে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আমি বলছি রাজনীতির বিতর্ক উঠার সুযোগটাও কিন্তু এখান থেকেই আসছে যে যদি আজকে নির্বাচন কমিশনকে বিতর্কিত করে ফেলা যায় তাহলে আবার কেয়ারটেকার সরকারের দাবিটিকে পাদপ্রদীপে আনা যায়। এইরকম একটি রাজনৈতিক বলবো যে সমীকরণ থেকেই কি এই বিষয়টা সামনে আসছে কিনা সেটা নিয়ে কিন্তু রাজনীতিতে বিতর্কটা উঠছে। আপনার সংক্ষেপে, আমাদের সময় ফুরিয়ে আসছে, আপনার মন্তব্য আপনি যেটা বললেন আসলে এটিও কিন্তু খুব অমূলক নয়, কারণ আমরা কিন্তু এরকম ঘটনা এর আগেও দেখেছি। 1/11 এর সময়ের যে ঘটনা, সেই ঘটনা পরম্পরা যদি আমরা লক্ষ্য করি সেটিও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। তবে আমরা খুব আমরা আশায় বুক বাঁধতে চাই, আমরা ভাবতে চাই যে আসলে এটি খুব পজিটিভলি নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন যাতে শক্তিশালী হয়, নির্বাচন কমিশনের অধীনেই যাতে নির্বাচন হয়, যাতে আমাদের আসলে কেয়ারটেকার সরকারের দরকার না পড়ে, আমরা যদি পরস্পরকে বিশ্বাস করতে পারি, নির্বাচন কমিশনকেই আমরা আসলে আমাদের অভিভাবক মনে করে তাদের আস্থার জায়গাটা যাতে তারাও নিতে পারেন, আমরাও যাতে নিতে পারি,
সেই সম্মানের জায়গাটা যাতে ফিরে আসে এবং অটুট থাকে, সেই আশা থেকেই নিশ্চয়ই আমি মনে করি যে নির্বাচন কমিশন কাজ করবে। আমরা যে যার জায়গা থেকে আসলে গণমাধ্যম বলেন, সুশীল সমাজ বলেন, বা নির্বাচন কমিশনে যারা আছেন তারা তো বলি, সারা দেশে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী আছেন, তারা যদি ওই জায়গাটা থেকে, ওই আস্থার জায়গা থেকে কাজ করতে যান, তাহলে হয়তো অনেক সংকট আমাদের কেটে যাবে। ধন্যবাদ জনাব আশিস সৈকত। আমি একটু যুক্ত করতে চাই জি, খুবই সংক্ষেপে, 1 মিনিটে, আমাদের সময় নেই। আপনি কেয়ারটেকারের কথা বলছেন, যে এদের মধ্যে অনেকে কেয়ারটেকারের পদ, ওই উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছে প্রতিবাদ করে, এবং আরো অনেকের কিন্তু অনেক রকম সুযোগ এসছে, অনেক রকম গুরুত্বপূর্ণ পদ নেওয়ার জন্য, আমরা কেউ নেই। ওকে, তো এটা একটা অমূলক। আর এই যে রাজনীতিবিদরা যে এইসব গায়ে মারছে, এটা তো কোনো সরকারের বিরুদ্ধে না, এটা দলের বিরুদ্ধে না, এটা এই যে নির্বাচনের বিরুদ্ধে না, এটা হলো সেই একটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। কারণ তা না হলে আমরা ভয়ানক সংকটের দিকে যেতে পারি। এই চেতনা থেকে ওই যে বলছে উদ্দেশ্য প্রণোদিত, ইয়েস, আমরা উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু অসৎ উদ্দেশ্য প্রণোদিত না। ধন্যবাদ, বক্তব্য একদম স্পষ্ট করেছেন। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাচ্ছি। বলছিলেন যে অসৎ উদ্দেশ্য নেই, রাজনীতিবিদরা এখানে অসৎ উদ্দেশ্য আছে বলে মনে করছেন সরকার পক্ষের রাজনীতিবিদরা, অন্যরা বাহবা দিচ্ছেন, বিতর্কটা সেখানেই। আবারও কি তাহলে কেয়ারটেকারের ইস্যুটিকে পাদপ্রদীপে আনার কোনো চেষ্টা, নাকি সত্যি নির্বাচন কমিশনকে শক্তিশালী করার চেষ্টা? সত্যি কথা বলতে কি, বলতে হবে আমাদের যে 42 জন বিশিষ্ট নাগরিক এই পত্রটি হাজির করেছেন, তারা নিজেরা নিজেদের চেহারাটা যদি একবার আয়নায় দেখেন এবং তাদের যে ভূমিকাগুলো সেগুলো নির্ভরভাবে বিশ্লেষণের চেষ্টা করেন, তাহলে আমার ধারণা আরও অনেক বেশি পরিশীলিত ভাষায় এই বিষয়গুলি উপস্থাপন করতে পারবেন বা পারতেন। ধন্যবাদ নাজমুল হাসান কলিমুল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন আজকের 3 জন বিশিষ্ট আলোচকের কাছ থেকে নির্বাচন কমিশন নিয়ে নতুন করে যে বিতর্ক সামনে এসছে তা নিয়ে কথা। বাংলাদেশের মানুষ গণতন্ত্র মানা, গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বছরের পর বছর রক্ত দিয়ে এসছে। বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের আর কোনো জায়গা দেখতে চায় না। সে কারণেই নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের কাছে, কারণ সে তার ভোটাধিকারটি প্রয়োগ করতে চায়। সেই নির্বাচন কমিশন আমরা লক্ষ্য করেছি একটু একটু করে শক্তিশালী হওয়ার পথে এগিয়েছিল। বাংলাদেশে কখনো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে এমনটি কেউ ভাবতেও পারতাম না আমরা একসময়, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটিও হয়েছে, এবং বিশিষ্টজনদেরকে নিয়েই সেই সার্চ কমিটি গঠন করা হয়েছিল। এই নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠিত হওয়া নির্বাচন কমিশন। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেই অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে আসল সত্য সামনে আসবে। একই সঙ্গে এটাও প্রত্যাশা করি কোনো শক্তি যেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। রাজনীতি বিরোধী মানুষদেরকে, অর্থাৎ বিরাজনীতিকরণ যারা করতে চায় তারা যেন আবার পাদপ্রদীপের সামনে না আসে, সেই চেষ্টা অব্যাহত থাকবে, এইরকম একটি প্রত্যাশা করি রাজনীতিবিদদের কাছ থেকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এখনও অতিমারি চলছে, আর বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।